আমি ধরো স্পোর্টস এরকম বলবো যে ন্যাশনাল স্পোর্টস ডে কবে, কারণ ডে খুব ইম্পর্টেন্ট অ্যাফেয়ার। 29th অগস্ট একটা ইনফরমেশন, তুমি কতগুলো ইনফরমেশন পাচ্ছ তুমি কাউন্ট করো। 29th অগস্ট টু কমেমোরেট দ্য বার্থ অ্যানিভার্সারি অফ ধ্যানচাঁদ, 2 নাম্বার। তাহলে ধ্যানচাঁদ কাকে বলা হয়? উনি হকির জাদুকর। 3, ধ্যানচাঁদের আত্মজীবনীর নাম কি? গোল, GOAL, 4। এই গোলের ও আর এ এই দুটো ওয়ার্ড কি ইন্টারচেঞ্জ করে দেওয়া হয়ে যাবে গাউল। দেখো ইংরেজিতে প্রশ্ন হয়ে গেল। গাউলের মানে হচ্ছে প্রিজন। Study of prison and critical analysis of criminal behavior comes under the subject of penology, PENOLOGY। সায়েন্সে ঢুকে গেলাম। এই পি আর ই এর মাঝখানে একটা এইচ জুড়ে দাও, হয়ে যাবে ফেনোলজি। ফেনোলজি মানে হচ্ছে স্টাডি অফ অর্গানিজমস আন্ডার ডিফারেন্ট ওয়েদার সিচুয়েশনস। অর্থাৎ তুমি একটা অর্গানিজমকে বিভিন্ন ওয়েদার সিচুয়েশনে রেখেছো, তার মধ্যে কি বিহেভিয়ারাল প্যাটার্নের চেঞ্জ হয়, দ্যাট কামস আন্ডার দ্য পারভিউ অফ পেনোলজি। ফেনোলজির ইটাকে ও করে দাও, অর্থাৎ PHONOLOGY হয়। ফোনোলজি আমরা জানি ফোনেটিক্স, কণ্ঠবর্ণ, তালব্য বর্ণ। হচ্ছে এখানে যিনি বসেছিলেন আমি কই, বলে উনি তো আগের শিফটে, কি হয়েছে? আমি তখন বললেন আমার দুটো ফোন। বলে দুটো ফোনে রয়েছে, আপনি এতক্ষণ ধরে কি করছেন? আমি তো আপনার পাশেই বসেছিলাম। আমার খেয়াল নেই, আমি তো কাজ করছি। তো তারপরে এইসব করতে করতে বললো তো আপনার মাল তো রেখেই গেছে। তো কখন কি গেছে না গেছে, মানে সেই দিনকে আমি বাড়ি ফেরবার সময় বাসে করে একটা উপলব্ধি পেয়েছিলাম যে হয়তো এই জায়গায় আমি জমে গেছি। এমন শুধু তোমাকে পেতে চাই, এই মন শুধু তোমাকে পেতে চাই। যখন এই কথাটাই বললে, এই যে সরকারি চাকরি বা ইত্যাদি, এর মধ্যে আরেকটা নিউজ হচ্ছে, এই জাস্ট লেটেস্ট নিউজ, সেটা হলো গিয়ে এই যে WBCS A গ্রুপের একটা রেজাল্ট বেরোলো না 23 ব্যাচে। তো সেই 23 ব্যাচে টোটাল 115টা মতন সিট ছিল এ গ্রুপটায় আর কি। তো সেখানে একজন ব্যক্তি থার্ড হয়েছে। সে ব্যক্তিটি নামটা আমি জাস্ট রিকালেক্ট করতে পারছি না, তোমার কোনো মতন মেমোরি নেই। তো সেই ব্যক্তিটি হচ্ছে ডাক্তার, আরজিকর থেকে 21 সালে মেডিকেল পাস করেছে। আচ্ছা, রাইট। তো এই যে ডাক্তাররা আসছে WBCS পরীক্ষায় বসছে, অথবা ইউপিএসসির ক্ষেত্রেও আমরা দেখছি যে IIT কানপুর, খড়গপুর, তারাও IAS ইউপিএসসি পরীক্ষায় বসছে। কিন্তু ইন্দ্র, একটা কথা বলো, দেখো তোমারও ছেলে আছে, আমারও মেয়ে আছে, আমাদের সবারই সন্তান আছে, কলকাতায় যারা বাস করে, তারা কেনই শুধু ভাবছি যে পড়া কেরিয়ার শুধুমাত্র 3টে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, MBA, আর একটু ডাইভার্সিফিকেশন হলে ডাটা অ্যানালিটিক বা AI ইঞ্জিনিয়ার ইত্যাদি। কিন্তু আমরা যেটা দেখছি যে মেইনলি আধিকারিকের পরীক্ষা, WBCS A, B বা এই সরকারি চাকরি পরীক্ষাগুলো, ম্যাক্সিমাম স্টুডেন্ট জানটা আসছে হচ্ছে মফস্বল থেকে, অথবা ওদিকে যদি আমি বিহার, উড়িষ্যা চলে যাই, ওই সমস্ত জায়গা থেকে। তো এই সমস্যাটা এখনকার স্কুলগুলির পাঠ, মানে শিক্ষকদের মোটিভেশনের সমস্যা, না বাড়ির বাবা মায়ের চাহিদার জন্য সমস্যা? বিকজ আমি কখনো বিলিভ করি না যে একটি শিশু সে জন্ম থেকে কেরিয়ারটা বুঝে যাচ্ছে। তাই তো, তার মানে কি আমার বাবা মা ওই গতিপথটা নির্ধারণ করে দিয়েছে, কারণ আমার বাবা মা আমাকে বলে দিয়েছিল পৃথিবীতে একটাই কেরিয়ার, সেটা হলো গিয়ে জয়েন্ট এন্ট্রান্স। একদম আমারও তাই। তাই তো, তুমি জন্মই ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার জন্য। হ্যাঁ, মানে এইটাই হচ্ছে ব্যাপার। কিন্তু এই জায়গাটা কি তাহলে মফস্বলের বাবা মায়েদের নেই? আমি এটা বুঝতে চাইছি। মানে আমার যেমন ওই বিবেকানন্দ একটা বলছেন, হে ভারত ভুলিও না এ পরানুবাদ পরানুকরণ। তো ওখানে একটা জায়গায় উনি বলেছিলেন, তুমি জন্ম হতেই মায়ের জন্য বলি প্রদত্ত। মানে আমি যখন এই কেরিয়ার পাথের মধ্যে দিয়ে গেছি, আমার একটা সময় মনে হতো তুমি জন্ম থেকেই জয়েন্টের জন্য বলি প্রদত্ত। মানে এটা আমার খুব মনে হতো যে আমিও তো তাই করেছিলাম, যে তুই এত ভালো অঙ্ক করছিস, এত ভালো পড়লি, তুই জয়েন্ট দিবি না? আরে আমি একটু ইন্টারাপ্ট করছি, তখন ক্লাস আমার 11, মে মাসে আমার জন্মদিন। আমার মামা, দুর্গাপুরের মামি শুনছে কিনা জানি না, মামা এখন আর নেই, সে আমার জন্মদিনে কি গিফট করলো জানো?
জয়েন্টের লাস্ট 10 ইয়ার্স এর কোশ্চেন আনসার। এটা তো হাইট, হ্যাঁ এটা তো হাইট। মানে তুমি ভেবে দেখো তাহলে আমাদের আর্থসামাজিক বলো বা যে কোনো ফ্যাব্রিকেশনে কিভাবে এই জিনিসটা ডমিনেট করছে, মানে সত্যি তাই। মানে এটা একদম। কেন? এবং আমার যে মনে হয়, তোমার এই কথাটাই ডাইরেক্ট উত্তরে আসি, আমার মনে হয় বাড়ির পরিবেশ এবং তার সাথে সাথে না আমাদের যে আমরা যারা স্কুল কলেজে যাদের সংস্পর্শে আসি সেই জায়গাটা সরি টু সে তারাও এরকম ভাবে এ করতে পারেন না, কিন্তু বোধ হয় পারেন না। কারণ একটা ছেলেকে তো প্রথম কথা হচ্ছে কি যে সাহস দেখাতে হবে, স্বপ্ন দেখাতে হবে যে তুমি এই তোমার যদি হিস্ট্রি খুব ভালো হয়, তোমার যদি জিওগ্রাফি খুব ভালো হয়, তুমি যদি ইংরাজি খুব ভালো হয়, তার মানে তুমি কিন্তু একটা সিভিল সার্ভিস ওরিয়েন্টেশন বা কনস্টিটিউশনের মধ্যে আছো। তোমাকে এরম কেটে কুটে টেনে টুনে এরম ডাক্তার বা ইঞ্জিনিয়ার করবার প্রয়াস। এবং সব থেকে বড় কথা, আজকের দিনে তুমি দেখো আমাদের সময় যারা আইটি পাস করেছিল তারা কিন্তু এখন খুব মানে দে আর গেটিং frightened only because of existence of AI এবং অ্যানথ্রোপিক এইসব হওয়াতে তুমি দেখছো কিভাবে একটা মানে একটা টার্মোয়েল একটা সিচুয়েশন, ফিশ আউট অফ ওয়াটার হয়ে যাচ্ছে ব্যাপারটা। তো আমাদের এই কাউন্সেলিংটা খুব ইম্পর্টেন্ট। এবং তার থেকেও আমার যেটা মনে হয় যে আমাকে এই বাড়িতে আমার চোখের সামনে একজনকে দেখা বা আমি কাউকে দেখিয়ে উদাহরণ দিতে পারছি, এইটাও কিন্তু বেশ কম। মানে তুমি যে বলবে যে দেখ ওই ছেলেটা এরকম ভাবে শুরু থেকেই এ করেছিল, জয়েন্ট না দিয়ে এরকম ভাবে পড়েছিল সিভিল সার্ভিস নেওয়ার জন্য, আমরা যে সময় এ করেছি, আমি ধরো আমার নিজের কথাই, আমি ওই পাথেই গেছি যে আমাকে বলেছিল যে জয়েন্ট দিতে হবে, ইঞ্জিনিয়ারিং পড়তে হবে, আমি একটু বেঁকে বসেছিলাম, আমি বলেছিলাম না আমি এগ্রিকালচার বা বায়োলজি রিলেটেড কোনো সাবজেক্ট নিয়ে পড়বো। আমি মোহনপুরে এগ্রিকালচার পড়তে গেছিলাম, পলিটিক্যাল আপহিভেলের জন্য আমাকে ছেড়ে চলে আসতে হয়েছে এবং তারপর আমি বাধ্য হয়ে জয়েন্ট দিয়েছি, কারণ ও ছাড়া তখন আমার আর কোনো বাদ পাওয়ার অন্য কোনো জায়গা ছিল না, কারণ এক বছর অলরেডি আমার হয়ে গেছে, ল্যাপস হয়ে গেছে। তো সেইটাই আর কি, পরবর্তীকালে দেখো আমার এই খামোখাই বছরগুলো নষ্ট হলো। এবং আমাকে প্রথম এই জায়গাটা বলেছিল, আমি যেহেতু লেদার টেকনোলজিতে বিটেক করেছি এবং তারপর যখন আমি লেদারের চাকরি ছেড়ে দিয়ে আমি এরকম একটা সম্মানজনক কিছু করতে হবে খুঁজছি, তখন আমাকে লেদার কলেজেরই এক স্যার বলেছিল যে তোর এত ভালো মেমোরি, তুই তো সিভিল সার্ভিসের জন্য ভাবতে পারিস। তখন আমি আই গট টু নো হোয়াট ইজ সিভিল সার্ভিস। মানে তুমি ভাবো কত লেট হয়ে গেছে। তো আচ্ছা, সেটাই আর কি। আমারও সেটা মনে হয় আসলে কোথাও কলকাতা শহুরে এই ধরনের বাবা মায়েদের মানসিকতা কাজ করে যে আমেরিকা বা ইউরোপ যাবার একমাত্র ছাড়পত্র হচ্ছে সহজ পথ হচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, তো এখন একটু দিগন্তটা অন্যরকম ভাবে খুলছে যে ইতিহাস নিয়েও বাইরে যাবার সম্ভাবনা বাড়ছে, ইংরেজি নিয়েও যাচ্ছে। কিন্তু ওই আমাদের সময়টা আমাদের সময় তো আসলে আমাদের দেশের দৈন্য দশা অথবা গরিবি আনা, এইটা বোধহয় বাবা মায়ের একটা অদ্ভুত কি বলবো যাত্রাভিমানে লাগতো যে আমার সন্তান তাকে লোকে চিনবে একটু বাইরের দিকে যদি যায়, একটু আমেরিকান হয়ে ওঠে বা একটু ব্রিটিশ হয়ে ওঠে। ঠিক এরকমই দেখো আমরা বাঙালিরা বিশেষ করে আমরা তো চাকরি করার জন্য জন্মাই, সেটাই আমরা কি করি যে ভালো একটা বাবা মাও চাইলো না কে একটা রবীন্দ্রনাথ ঠাকুর হোক, একটা বাবা মা চাইলো না যে বিবেকানন্দ হোক, একটা বাবা মা চাইছে না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা রামমোহন হোক। এইটা কিন্তু একটা বিরাট দৈন্য দশা। বোধহয় আমরাও কি আমাদের সন্তানের জন্য চাইছি? আই ডোন্ট নো, চাইছি না। তাছাড়া বড় কথা ওনাদের বাবা মারাও তো এটা চাইনি অনির্বাণদা। কারণ দেখো যাদের কথা বললেন মানে রামমোহন রায়, আমি তো মাঝে মাঝে অবাক বিস্ময়ে ভাবি যে ভদ্রলোক 22-23টা ভাষায় তার ধর্মগ্রন্থ কি করেছিলেন, মানে মিরাতুল আকবরের সম্পাদক ছিলেন। একেবারে মানে কি চাইনি এই কথাটা বলবে না যে রবীন্দ্রনাথকে কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুর কিন্তু যথেষ্ট প্রশ্রয় দিয়েছেন, সত্যেন্দ্রনাথ ঠাকুরও প্রশ্রয় দিয়েছেন। বলতে ওই প্রশ্রয়টা বোধহয় আমরা কেউ পাই না। আমরা তো চাকরি করবার, আমি সুনীলদার খুব ঘনিষ্ঠ ছিলাম, তো আমার এই প্রসঙ্গে এটা মনে পড়ে যে তার বাবা মাও, সুনীল তো বাইরে থেকে এসছেন, তার বাবা মাও কিন্তু চাইনি যে সে লিখে বড় হোক। কিন্তু ব্যাপারটা হচ্ছে লেখার প্রবণতাটা হঠাৎ চলে আসলো পত্রিকায় কাজ করতে করতে। হ্যাঁ, ঠিক সেরকম ভাবেই সিনেমার যে জায়গাটা চলে আসলো সত্যজিৎ বাবুর, ওই বিজ্ঞাপনে কাজ করতে করতে চলে আসা আর কি।
তো এই প্রসঙ্গে আমার আরেকটা জিনিস খুব মনে পড়ে যে এই সত্যজিৎ বাবু কথাটাই হঠাৎ করে, কারণ সত্যজিৎ বাবু বললি তো এই ফেলুদা বিষয়টা মনে পড়ে। এই যে তোমার একটা ফটোগ্রাফি মেমোরি, যে কোনো গোয়েন্দার কিন্তু এটা মারাত্মক। ধরো এই যে অবজারভেশন পাওয়ার, হ্যাঁ আমি তোমাকে অবজার্ভ করছি যে তোমার প্যান্টটা ঠিক কবে তুমি লাস্ট কেচেছিলে ওই এক ঝলকে বলে দেওয়া, এবং যেহেতু তুমি ওই অগোছালো বা ইত্যাদি সেটা যে তোমার মুখের মধ্যে ফুটে ওঠা, এটা অদ্ভুত একটা অ্যানালিটিক্যাল পাওয়ার আছে। তো তোমরা যারা এই যে সরকারি আধিকারিক, এই যে বিভিন্ন জায়গায়, যেহেতু তুমি একটা সেরকম একটা ডিপার্টমেন্টে আছো, আমি জানি না ওপেনলি বলা হয়তো ঠিক হবে না কোন ডিপার্টমেন্টে আছো, তো সেরকমই একটা ডিপার্টমেন্টে আছো যেখান থেকে সরকার মানে ম্যাক্সিমাম আয়টা করে আর কি। তো সেখানটা তো আয় তো সরকারকে দিতেই হয়, তো আয় কিভাবে দেব যদি না আমি চুরি ধরি? আয় তো আর সেরকম ভাবে দিতে পারবো না। তো এইরকম কোনো গল্প আছে তোমার যে তোমার একটা গোয়েন্দা মন কাজ করেছে, মানে তোমার ওই অ্যানালিটিক্যাল এবিলিটিটাকে তুমি প্রয়োগ করেছো, বা তোমার ওই ফটোগ্রাফিক মেমোরিটা, এই অবজারভেশন পাওয়ারটা ওখানে কাজে লেগেছে, এরকম যদি একটা কিছু ঘটনা তুমি বলো, আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে। তো ব্যাপারটা এরকম যে দেখো, প্রফেশনাল তো এথিক্স আছে। তো আমি ঘটনার চরিত্রের নাম, কোনো সময়, কোনো এগুলো তোমাদেরকে আমি ডিসক্লোজ করতে পারবো না। দেন আই ওয়াজ পোস্টেড ইন ইনভেস্টিগেশন ইউনিট। তো এরকম হয় না, তো ইনভেস্টিগেশন করবার আগে আমরা তাদেরকে ছানবিন করি, তার কি রিটার্ন হ্যান ত্যান এইসব দেখে করি। তো দেখা গেল যে এরকম একজন ভদ্রলোককে আমার এতে পড়েছে। তো সেখানে গিয়ে দেখা গেল উনি যে প্লেসে ওনার বিজনেস আছে সেইখানে উনি থাকেন না। তো ওনার মা বেরিয়ে এলেন, তো এসে বললেন যে এরম আপনি যাকে, আমি বললাম এরম ভদ্রলোক কি আছেন এই নামের? বললো যে হ্যাঁ উনি আমারই বড় ছেলে, আপনি বলুন স্যার। মানে গ্রামের যেমন বয়স্ক মহিলারা যেমন হয়। তো আমি বললাম যে আপনি কে? না আমি ওনার মা বলছি। তো বলে আমার হাত দুটো চেপে ধরে বললো যে স্যার আমার ছোট ছেলে মানে অসময়ে মারা গেছে, আর আমার ছোট বৌমার ক্যান্সার। তো পুরো পরিবারটা কিন্তু বড় ছেলের উপর চলছে স্যার, ওনার কোনো সমস্যা হবে না তো? আমি বললাম যে দেখুন আমি তো এরকম ভাবে আপনাকে এরকম আলগা কথা দিতে পারি না, কিন্তু আমার ওপর ন্যস্ত কাজটাও আমি কিন্তু সঠিক না করে আমারও উপায় নেই মা। তো আমি আপনাকে এরম বলবো যে হবে কি হবে না, এটা তো অনেক বড় ব্যাপার। তো এটা পরীক্ষা সাপেক্ষ। তো আপনি বলুন কোথায় গেলে ওনাকে পাবো। তা উনি একটা ওই গ্রাম লাগোয়াই একটা শহরের একটা ঠিকানা বললেন। তো সেটা একটা বর্ষাকাল, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। বেশ। তো এবার ধরো এই যে এই গোয়েন্দামূলক বলো বা বলো, এবার সেখানে তো তোমার মধ্যে একটা মানুষ হিসেবে একটা ইগো তৈরি হয়। তুমি যাকে কাজ করতে যাইছো, তুমি যত বেশি ইভোশন ধরতে পারবে দিনের শেষে তোমার হবে, কিন্তু তার তো একটা অর্থনৈতিক ক্ষতি হয়, কিন্তু তোমার কাজটা হিট করাটাই তোমার লক্ষ্য। তো এরকম আমি দুজনকে দেখতে বললাম, তারা এসে বললো স্যার বিভৎস বড় বাড়ি, তো প্রচুর চুরি আছে। তো গেলাম, তো এক ভদ্রলোক লুঙ্গি পরে এলো, গায়ে বেরিয়ে এলেন। তা আমি যখন তাকে বললাম এই ভদ্রলোক কি এখানে থাকেন? বললো আমি উনি। তা আমি যখন পরিচয় ডিসক্লোজ করলাম, উনি বললেন কালকে আসুন। আমি বলছি এরকম কাল ফাল হয় না, আমাদেরকে কিন্তু আইন অনেকভাবে এম্পাওয়ার করেছে, আপনি ইনভেস্টিগেশন টিমের সঙ্গে কোঅপারেট করুন, কোঅপারেশনের একটা কিন্তু মূল্য আছে। তা উনি নির্দ্বিধায় দরজা খুলে দিলেন এবং আমাকে বললেন যে স্যার আপনারা কি কিছু খাবেন? কারণ আমি বাবার থেকে এটা শিখেছি, দুপুরবেলা কেউ এলে সে অতিথি। তো এইসব হলো প্রাথমিক এতে করবার পরে। তো ওনার ওই মুভমেন্ট, ছটপটানি এইসব দেখে আমার কোথাও একটা মনে হয়েছিল যে ওনার মধ্যে না একটা পালিয়ে যাওয়ার প্রবণতা আছে। তো আমি তখন আমার যে টিমে যারা কাজ করছিল আমি বলছিলাম যে ওনার ইনভেস্টমেন্ট প্রোফাইল দেখো, আর উনি যেন এখান থেকে কোনো মতেই পালিয়ে না যান। এই দুটো জিনিস কিন্তু দেখতে হবে, কারণ আমরা বাড়িতে কাজ করছি, যদিও আমাদের সঙ্গে টিম ইজ অ্যাকম্পানিড বাই দ্য লেডি অফিসার, স্টিল এটা তো আমাদের। তো তখন ভদ্রলোকের ছেলে মনে হচ্ছিল আনুমানিক 15-16-17 বছর বয়স হবে। আমি ওকে জিজ্ঞাসা করলাম কি তুই কি করছিস? বললো আমি তো এইচএস পরীক্ষা দিচ্ছি, সায়েন্স স্ট্রিম। তো কালকে তো তাহলে ফিজিক্স আছে। বললো হ্যাঁ, তাহলে তুই এখানে কি করছিস, তুই যা। এই বলতে বলতে কিছু গডমিলারে পাওয়া গেছে, এবং সব থেকে বড় কথা ওনার একটা হিউজ টার্ম পলিসি পাওয়া যায় অনেকগুলো। তো আমি তখন ওনাকে জিজ্ঞাসা করি আপনি এত আপনার যে বিজনেসের যে ভলিউম, তার থেকে তো এত টার্ম পলিসি গুলো, আমার অল্টারনেটিভ ডেতে আমি সুইসাইড করি স্যার, কারণ বিজনেস করতে গিয়ে
আমি এত লোন হয়ে গেছে, সুইসাইডই আমার রেমেডি, ভাবো মেন্টাল কনস্টিটিউশন ভাবো। এবং তুমি তো ওই যে ওই তোমার যে ধরা পড়েছে গভর্নমেন্ট, সেইটাতেই তো তুমি শুধু, আমি অন্তত অ্যাজ আ হিউম্যান বিং আমি তো ওইটাতে শুধু চুপচাপ থাকতে পারি না। আমি তখন চোখের সামনে দেখছি যে ওনার মিসেস সেই সময় প্রাইমারি স্কুলের টিচার, উনি এসে সমস্ত গয়না ফয়না এক জায়গায় খুলে করেছে যে কত টাকা হয় আমি এগুলো বেচে দিয়ে দেবো। ছেলে কাঁদছে, উনি ওরকম ভাবে শ্রিভারিং করছেন। তো আমার তো সেই সময় আশু কর্তব্য এটা মনে হলো যে ওই কাজটাও করা এবং তার সাথে সাথে ওনার ছেলেকে পরের দিন পরীক্ষায় পাঠানোটাও এনশিওর করা। তো আমি উপরে গিয়েছি ওনার ছেলেকে নিয়ে ফিজিক্সের অঙ্ক নিয়ে বসে। তো ফিজিক্স করতে করতে উনি আমার সঙ্গে সহযোগিতা হয়েছেন। এই মতো অবস্থায় আমার হেডকোয়ার্টার থেকে ফোন এলো, বলল যে তো যাই হোক ম্যাডাম বা স্যার যিনি আমার ছিলেন, মানে আমার ইমিডিয়েট অথরিটি, উনি বললেন এইগুলো ঠিক না, আমি শুনলাম তুই এগুলো করছিস। তা আমি বললাম যে প্রথম 25-26 বছর আমি তো মানুষ ছিলাম, তারপর অফিসার, যাই হোক আমাকে এটা করতে হবে। তো এই ফাঁকে আমার মনটা কেমন হলো যে সিনিয়র এরম বলছে, আমি যাই নেমে যাই। তো আমি খানিকটা নেমে গিয়ে এরমে করে, তো ওনার কিছু একটা অ্যামাউন্ট গরমিল পাওয়া যাচ্ছিল, তো আমরা এ করে উনি খুব কাকুতি মিনতি করছেন এই করে, তো আমরা একটা রিপোর্ট করলাম, কিছু সিজার করলাম ডকুমেন্টস, এবার করে আমরা 4টে নাগাদ আমরা চলে এলাম। সারা রাত ওখানে। এবার পরের দিন সকালে আমি অফিসে গিয়ে দেখি 3-4টের সময়, সেদিনকে আমি যেতে পারিনি, পরের দিন গিয়ে যখন আমরা রিপোর্ট করি হায়ার অথরিটিকে, উনি তো ওই সিজার ডকুমেন্ট ওইগুলো একবার দেখেন, আশ্চর্যজনকভাবে দেখছি যে আমাদের ওইখান থেকে, এবং খুব খুব প্রমিসিং এবং খুব মানে কি বলবো অসাধারণ অফিসাররা সব কাজ করছিলেন আমার টিমে ছিলেন, মানে এক একজন দিকপাল অফিসার, তাদের এরম ভুল হয় না। কিন্তু কোনোভাবে আমার কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট ফাইলে নেই। তখন আমাকে আমার ওই হায়ার অথরিটি বলছে, এই জন্যই বলেছিলাম এক্সপিরিয়েন্স ওয়ার্ক, আমি তোকে কাল বলছিলাম না যে তুই সব সব ছেড়ে চলে গিয়েছিলিস। আমার না তখন মানে আই ওয়াজ ডিভাস্টেটেড যে আমি তো একটা গুড ফেতে গুড ইন্টেনশনে এটা করেছি, তো এটা কোথায় গিয়ে, যেহেতু আমি প্যানথেইস্ট পারসন, আই সি দ্য এক্সিস্টেন্স অফ গড এভরিওয়্যার। তো আমি আমার চেম্বারে এসে খুব কাঁদছি যে এটা কেন এরমই হলো, যে এরম তো কেউ করে না, আর আমিও দেখিনি সেই সময়, আমি এরম ব্লান্ট হয়ে গেলাম। তো হঠাৎ দেখলাম দরজায় টোকা মারছে ভদ্রলোক। আমি সেই চুরি যাওয়া আলোতে আমার ওই একটা অবসাদগ্রস্ত মনে, চোখ ভেজা অবস্থায়, আমি না চোখটা চশমাটা জাস্ট এইভাবে খুলে আমি বললাম, আপনাকে আমি কোথায় দেখেছি বলুন তো? আমি কিন্তু এত জিনিস মনে রাখতে পারি, আমি মনে করতে পারছি না। বলছে স্যার আমি অমুক, আপনি কাল আমার বাড়িতে গিয়েছিলেন। বলছে হ্যাঁ স্যার, আপনি না কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্ট ফেলে এসছেন। মাই গড, যে স্যার আপনার মতো মানুষকে যদি আমি এগুলো না দিতে পারি তাহলে আমার জাস্টিস হবে না স্যার। মানে এইটাই প্রাপ্তি। আগে যেটা ভাবছিলে যে আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে আমার সঙ্গে কেন এই জায়গাটাই হয়তো মিলিয়ে দিল। মানে মেলাবেন তিনি মেলাবেন, যতই রাজ চক্রবর্তী বলুক কেলাবেন তিনি কেলাবেন, কিন্তু কোথাও গিয়ে ওইটা হয় যে মেলাবেন তিনি মেলাবেন। একদম। তো এই যে জায়গাটা, মানে এটা স্ক্রিপ্ট একটা মনে হচ্ছে যেন আমি তোমার থেকে এটা নিলাম, এটা হয়তো একটা স্ক্রিপ্ট তৈরি হয়ে যাবে একটা একাঙ্ক নাটকের, তাই না? একদম। তো এই নাটক বলাতে মনে হলো যে নাটক দিয়েই আমরা শুরু করেছিলাম, এই যে তোমার এই ফটোগ্রাফিক মেমোরি বা ইত্যাদি। দেখো কবিতা আমাদের মনে থাকে, আমাদের গান মনে থাকে, তার কারণ তার মধ্যে একটা রিদিম আছে, তার মধ্যে একটা ছন্দবদ্ধ চলন আছে, হ্যাঁ, সেটা কিউ ধরিয়ে দেয়। কিন্তু একটা গদ্য বা একটা নাটক, হ্যাঁ, বা একটা মুক্ত গদ্য, সেটার তো কিন্তু কোনো মানে ছন্দবদ্ধ চলন তো নেই, বা সে কখনো একটা ব্যাকআপ দিচ্ছে না সুরের, যে তোমার ধাক্কা মেরে পরের লাইনটায় নিয়ে চলে আসবে। কিন্তু আমি অদ্ভুত, আমি জানি বলেই বলছি, আমি তোমার শ্রোতাদের বা দর্শকদের বলবো তোমার এই অলৌকিক ক্ষমতাটা একবার প্রয়োগ করতে। আমরা প্রায় শেষ ভাগেই চলে এসেছি, যে এই যে নাটক দেখে এত বড় একটা ডায়লগ তোমার মনে রাখা, তার আমি জানি না এটাকে কি অলৌকিকতা বলে বা কিছু, কিন্তু একটা তার নিদর্শন একটা দেখতে চাইছি আমি, যে এই ধরনের মানে একটা নাটকের ডায়ালগ। আচ্ছা নাটক আচ্ছা দেখো, বেশ, তো নাটক তো যদি কোনো সংলাপ বলি তোমাদেরকে, তো তার তো একটা
পটভূমি জানতে হয় তো। নাটকের পটভূমিটা এরম, বাবা হচ্ছেন সৎ কমিউনিস্ট, যিনি আমাদের যে অশান্ত সময়টায় উনি হারিয়ে গেছেন 1971-72 সাল। তো 2002-তে উনি ফিরে এসছেন। এসে উনি ভাবছেন উনি কালকে ঘুমিয়েছিলেন, আজকে ঘুম থেকে উঠেছেন। মাঝখানে 30 বছরের যে অবক্ষয় এটা ওনার নেই। মানে এটা পরতে পরতে বিভিন্ন বুঝে গেছে, আমি রিলেট করতে পেরে গেছি। তো বাবা বলছেন যে বলছেন যে তোমার ছেলে কোথায়? বলে ছেলে ঋত্বিকের ছবি দেখতে গেছে। বলছে যে ও ভদ্রলোকের সঙ্গে দেখা হয়েছিল, ভদ্রলোক ভারী ছিলেন, অসম্ভব ঋজু সিদ্ধারার একটা ভদ্রলোক। বলছে তুমি যে সময়টার কথা বলছো সেটা 1970 সালের 12ই অগাস্ট, এটা ঋত্বিক রোশনের ছবি দেখতে গেছে। মানে এরকমই হচ্ছে, বলছে এরকম হচ্ছে। তা বলছে যে হ্যাঁ, এরকম কথোপকথন চলতে চলতে এক জায়গায় বাবাই বলে ফেলেছেন, ও ইন্দিরা গান্ধী ভদ্রমহিলা কি করতে পারেন, নিজে হওয়ার জন্য নিজের পার্টিটাকেও ভাঙতে পারেন। এই সময় ছেলেটার এন্ট্রি, আমি প্রেক্ষাপটটা বোঝাতে পারছি তো। তা তখন বলছেন যে আপনি ইন্দিরা গান্ধীর দল ভাঙার কথা বলছিলেন না? বাবা বলছে, এই ছেলে বলছে বাবাকে, সৈফুদ্দিন চৌধুরীকে চেনেন আপনি? বলছে কে? সফি আমাদের এসএফআই লিডার। বলছে তার আগে একটা পিডি বসেছে, উনি পিডিএসএফআই তৈরি করেছেন না? তো বলছে যে শোনো, যদি কেউ পার্টি ছেড়ে থাকে সেটা তার সাময়িক চ্যুতি, পার্টির না। তখন বলছে যে, তখন মা বলছে যে শুনুন সব্যসাচী সেন, ছেলে বলছে বাবাকে। তখন মা বলছে যে কি বলছিস কি ইন্দ্র? ছেলের নাম ইন্দ্রই হয়েছে। তা বলছে প্রায় সমবয়সী লাগছে তো, বাবা বলে ডাকতে ভাল লাগছে না মা। আচ্ছা আপনাকে যদি আমি নাম ধরে ডাকি আপনি আপত্তি করবেন? মানে ছেলে বলছে, বুঝতে পেরেছি। এবার বাবার উত্তরটাই আমি শোনাবো। শোনো বাবা, তোমার ঠাকুর দাদা মানে বিনয় ভূষণ সেন, যিনি আসলে পাঁড় কংগ্রেস এবং স্বাধীনতা সংগ্রামী ছিলেন, যিনি ছেলেবেলা থেকে আমায় তেমন বকেননি, তিনি একদিন তার বৈঠকখানা ডেকে আমাকে এই প্রশ্নটি করেছিলেন। ঠিক এমন ভাবে করেছিলেন যেভাবে তুমি আমার দিকে তাকিয়েছো, এই ঠিক এমন ভাবে। আসলে চীন যুদ্ধের সময় যখন সহস্র বুদ্ধিজীবী দেশপ্রেমের কুম্ভীরাস্ত্র ফেলছেন, উত্তম কুমারকে নিয়ে মেকি দেশপ্রেমের ফিল্ম বানানো হচ্ছে, মঞ্চে চীন বিরোধী নাটক হচ্ছে আগন্তুক, ওইসব দেখে শুনে আমার বাবা আমাকে এই মোক্ষম প্রশ্নটি করেছিলেন। আর প্রশ্নটি করে ভেবেছিলেন আমাকে বোধহয় খুব বাগে পাওয়া গেল, কিন্তু আমি উত্তর কলকাতার সব্যসাচী সেন, আমারই শরীরে বইছে কুমিল্লার মাখনগঞ্জের গুঁড় বাঙাল রক্ত, আমারই পিতার যৌবনের উত্তরাধিকার, তাকে কি করে জব্দ করবে? কি করে? হ্যাঁ, রান্দিকে যখন গ্রেপ্তার হয়েছে, আমাদের পার্টি অফিস ভাঙচুর করছে, সংবাদপত্র বলছে আমরা মির্জাফরের বংশধর, ওই বাগবাজারে কমরেড চাঙ্গিদার বইপত্র রাস্তায় নেমে টেনে ছিঁড়ে ফেলে দিয়েছিল কলকাতার রাইস স্টাইলের লোকজন। আর ওই সমস্ত দেখতে দেখতে আর মার খেতে খেতে আমার মনে হয়েছিল পৃথিবীতে যদি কোনো পবিত্র কাজ হয়ে থাকে তবে সেটা একটাই, ওই কমিউনিস্ট হওয়া। হ্যাঁ তাই। উত্তরে বলেছিলাম, বিনয় আমি কেন কমিউনিস্ট হয়েছি তা আপনি বুঝবেন না। বাবার চোখ দুটো জল করে জ্বলছিল, হঠাৎ তপ করে নিভে গেল, মুখটা ছোট হয়ে গেল। এতদিন হয়ে গেছে তবু আজ মনে করি সেদিন যে সত্য বলেছিলাম, যে কথা বললে নিজেকে নিজের চাইতে অনেক বড় বলে মনে হয়, অমন সত্যটা আমি খুব কম বলেছি। কাজে কাজে তুমি আমাকে নাম ধরে ডাকতেই পারো, আমি কোনো অসম্মান বোধ করবো না। জানবে এতদিন বাদে আমার বাবা তোমার মধ্যে দিয়ে আমায় প্রত্যুত্তর দিলেন। মাই গড, হোয়াট আ ডেলিভারি! আমি জানি না এটা মানে দ্যাট ইজ গ্রেট না। এই যতদূর আমার মনে পড়ছে এটা উইঙ্কেল টুঙ্কি। হ্যাঁ, উইঙ্কেল টুঙ্কি লেখা ছিল, স্যারের লেখা ছিল। তো এখন তোমাকে স্যার বলতেই হবে। এবং 2002 সালের সম্ভবত 28শে জুলাই এই নাটকের প্রথম অভিনয় হয়েছিল। ডেটটা মনে আছে একদম। আচ্ছা, এই যে অসাধারণ অলৌকিক ক্ষমতা বা ইত্যাদি, এটা তোমার স্কুল লেভেল থেকেই মোটামুটি, তাই না? তো স্কুল লেভেল, কলেজ লেভেল, তো এই প্রতিভা তো চাপা থাকে না, কলেজে ফ্রেশার্স বা ইত্যাদিতে প্রকাশিত হয়েই যায়। তো সেখানে তুমি তো প্রায় কৃষ্ণের মতন একজন ফিগার। না, এরকম কোনো স্বাভাবিক, এটা তো হয়েই থাকে। তো সেই জালে কখনো জড়িয়ে পড়নি? না, এসব ব্যক্তিগত প্রশ্ন করো না, এইসব প্রশ্ন উত্তর দেওয়া যাবে। আচ্ছা, যদি তাই নাই হয়, শুধু এইটুকু বলো, যারা তোমার মতন এরকম বিরল ক্ষমতার অধিকারী, যারা এরকম মায়া জালে ফেঁসে যায়, তাদের এই জাল কেটে বেরোনোর উপায়টা কি, পন্থাটা কি? যদি ভালোবাসো কোনো একজনকে তবে নিশ্চয়ই বলো আই লাভ ইউ। আর যদি ভালোবাসো একাধিক জনকে
তবে দ্বিধাহীন হয়ে থেকো, নিজেকে ঠকিও না খো, চিৎকার করে বলো বারবার আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। ওয়াও ওয়াও ওয়াও, দ্যাটস গ্রেট। তো এই 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 কবিতাটার পর মানে এর পরে কি আর কিছু বলা যায়? এরপরে যেটা ইন্দ্র তোমাকে আবার জিজ্ঞেস করতে হচ্ছে যে এগুলো দেখো অলৌকিক কিছু ক্ষমতা নিয়ে মানুষ অনুশীলন করেও কিছু করতে পারে বলে মনে হতে পারে না। তবুও তুমি একজন প্রশিক্ষক, সরকারি চাকরি পরীক্ষায় যারা দিতে চাইছে তাদের আমার মনে হয় বাংলার অন্যতম সেরা প্রশিক্ষক। আমার মতে, কারণ আমি এই প্রশিক্ষণ কেন্দ্রের সঙ্গে যুক্ত আছি, অন্যান্য প্রশিক্ষণ কেন্দ্রের যারা শিক্ষক তাদেরকে দেখি, তো আমার এইটুকু বলতে দ্বিধা নেই। তো যাই হোক, সেটা তুমি গ্রেট বাস্কেট ক্যারিয়ারের একটা বিরাট সৌভাগ্য যে তোমার মতন একজন মেইন ফ্যাকাল্টি পেয়েছে, হোয়াট এভার ইট মাইট বি। তো তবুও যারা গ্রেট বাস্কেট ক্যারিয়ারে নেই, এমনও তো অ্যাসপিরেন্ট আছে যারা নিজেরা প্রস্তুতি নিচ্ছে, তো তাদের জন্য ধরো WBCS পরীক্ষায় প্রস্তুতি নেবে, প্রথমত তুমি বলো যে শহুরে বাবা মায়েরা কেন মানে এই মানসিক গঠনে আসবেন যে এখনকার সরকারি আধিকারিক যারা, তাদের কি মারাত্মক বেনিফিট বা চাকরিগত সুবিধে, আর যারা প্রস্তুতি নিচ্ছে অ্যাসপিরেন্ট তারা কি পদ্ধতিতে প্রস্তুতি নেবে, ইন এ নাটশেল? আচ্ছা, প্রথমে বলে রাখি যে বাবা মা, আমারও এক ছেলে আছে এবং ও ক্লাস 12-এ উঠবে, তো বাবা মা হিসেবে তো একটা দায়িত্ব বলতেই চায় যে ওরা তো এখন সব অধ্যায়গুলো দেখেনি, তো আমাদেরকে দেখানো চেনানো হাত ধরে সেটা তো একটা খুব মানে গুরুত্বপূর্ণ অধ্যায়। এবং সেখানে দেখুন, এটা আমাদের আর্থসামাজিক পরিস্থিতি এমন যে একটা লোক দীর্ঘদিন ধরে সরকারি চাকরি, কারণ এই কম্পিটিটিভ এক্সাম যখনই হবে, এগুলো তো চাকরি মানে তোমাকে নেওয়ার জন্য পরীক্ষাটা তো অনুষ্ঠিত হয় না, তোমাকে বাদ দেওয়ার জন্য পরীক্ষাটা অনুষ্ঠিত হয়, এবং তোমাকে বারবার কিন্তু ওই লিস্টে তোমাকে ইনক্লুড হতে হবে। তো এইটাই সাধারণ পরীক্ষার সঙ্গে কম্পিটিটিভ এক্সামের মানে মৌলিক পার্থক্য। তো সেখানে দাঁড়িয়ে আমাদের আর্থসামাজিক পরিস্থিতিতে আমি খুব বুঝতেই পারি, আমিও যেহেতু খুব নিম্ন মধ্যবিত্ত অবস্থা থেকে উঠে এসেছি, তো আমাদের কাছে এই লাক্সারিটা থাকে না, কারণ এই সময় বই যাচ্ছে, আবার আমি এ করবো না, কারণ আমি আবার কি করছি না করছি, আমার ছেলে মানে আমার মা বাবার থেকে আমার পাশের বাড়ি কাকিমার খুব মাথা ব্যথা হয়েছে, তুই কি করিস। তো যাই হোক, তো সেইখান থেকে দাঁড়িয়ে তো আমি একটাই কথা বলবো যে যারা পরীক্ষা প্রিপারেশনে আসছে, যে দেখো এটাকে একটা জার্নির মতো করে নাও, যে তুমি যেমন প্রত্যেকদিন সকালবেলা ওঠো, মুখ ধো, একটা স্নান করো, এই করো, খাও দাও, এ করো, এটা একটা জার্নি তোমার রেগুলার। এই পড়াশোনাটাকে ওই জার্নির মধ্যে দিয়ে নাও, অটোমেটিক্যালি কিন্তু এটা হবে। এবং তুমি যদি নিজের কাজের প্রতি অনেস্ট থাকো, একটা টাইমে কিন্তু সাকসেস তোমাকে ধরা দেবেই। এটা আমি খুব 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 মনে প্রাণে বিশ্বাস। যে কোনো কাজ এবং তার একটা আছেই। আর টেকনিক্যালি যদি প্রিপারেশনের কথা বলি আমি, তাহলে তো আমি ওই একটাই কথা বলবো যে একটা নাছোড়বান্দা মানসিকতা থাকবে যে আমাকে এটা মনে রাখতে হবেই, কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে ইউ শুড হ্যাভ সাম ইনফরমেশন অ্যাট লিস্ট ফর প্রিলিমস। আর প্রিলিমস এর দরজা যদি আমি না খুলতে পারি, তাহলে কিন্তু আবার 1 বছরের একটা লিঙ্গারিং, 1 বছরের একটা মানে নিয়ে বসে থাকা, প্রতীক্ষা নিয়ে বসে থাকা, আবার একটা বছর বয়স বেড়ে যাওয়া, অনেক চাপ বেড়ে যাওয়া। তো সুতরাং আমরা প্রিলিমস এবং মেন্সের প্রিপারেশন একসঙ্গে শুরু করব, এবং এটা একটা জার্নির মতো করে। আর সব থেকে বড় কথা, আমরা রিভিশনটা কিন্তু আমাদের ভেতর ভেতর চলতে থাকবে। আমি পড়েছি পেরিল শব্দটার মানে হচ্ছে ডেঞ্জার। আমি যখনই পোস্টারে বা কোথাও বাজার করতে যাচ্ছি ডেঞ্জারে করব, তখন কিন্তু আমি পেরিলিয়াস এই ওয়ার্ড গুলো আমি একবার রিকালেক্ট করব। যতক্ষণ না করব, আমি কাউকে টেক্সট করছি, আমি কিন্তু এরকম আনইউজুয়াল শব্দগুলো দিয়েই আমি তাকে লিখবো। তাহলে কিন্তু আমি এই ব্যবহার যখন করলাম, তাহলে কিন্তু আমি একটা অভ্যাসে এলাম। এই অভ্যাস থেকেই কিন্তু এটা আমার মধ্যে অটোমেটিক্যালি সিস্টেমে চলে আসবে। এবং এট দ্য এন্ড অফ দ্য ডে যারা পাচ্ছে, তারা কিন্তু 24 ঘন্টা পাচ্ছে, পেয়েই তারা কিন্তু সাকসেসফুল হচ্ছে, এবং এক না একাধিক পরীক্ষাতেই সাকসেসফুল হচ্ছে। যারা পাচ্ছে তারা ওই ডিএনএ প্যাটার্নের মধ্যে ঢুকে গেছে, তুমি বলতে পারো। তো সুতরাং নাথিং ইজ ইম্পসিবল। সুতরাং তারাও 24 ঘন্টা পাচ্ছে, তুমিও পাচ্ছ। তো এটাকে তোমাকে ডিফারেন্ট ওয়েতে ইউজ করতে হবে, 1। আর 2, শরীর কিন্তু খুব
সাংঘাতিক একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তোমাকে শরীর ঠিক রাখতে হবে, পর্যাপ্ত ঘুম, একটু পুষ্টিকর খাদ্য, এবং সব থেকে বড় কথা যেটা, তোমার দৈনন্দিন একটা শরীর চর্চা, এবং আমি বলবো প্রাণায়াম। এটা কিন্তু তোমাকে হোলিস্টিক এতে কিন্তু তোমাকে হেল্প করবে। একদম। আমার এই প্রসঙ্গে একটা কথা মনে হলো, যেহেতু আমি একটি নাট্য সংগঠনের সঙ্গে যুক্ত, গ্রুপ থিয়েটারের সঙ্গে যুক্ত, তো সেইখানে বেসিক ক্রাইটেরিয়া, প্রাথমিক ক্রাইটেরিয়া বলছে, যেহেতু তোমাকে দেখতে দর্শক টিকিট কেটে মঞ্চে আসছে, তোমার প্রাথমিক চাহিদা সবার মানে তোমার দিক থেকে সেটা হলো তোমার শরীর ঠিক রাখা। তাই তুমি একটা দর্শক 500 টাকা দিয়ে তোমাকে টিকিট কেটে দেখতে আসছে, তুমি তাকে বলতে পারো না যে আমার তো ভাই আজকে শরীর খারাপ, আমি আসতে পারলাম না। তাই তো, নো, নেভার। তার অর্থ জড়িয়ে রয়েছে। অ্যাবসলিউটলি। তো ঠিক সেরকমই যেদিন পরীক্ষার ডেট, তার আগের দিন যদি তোমার মানে কিছু একটা হয়, শরীরে যদি হয়, তুমি ইউ ক্যানট ডেলিভার। দিয়ে একই রকম ভাবে ধরা যাক, যার সামনের 5 তারিখে যার বাংলা একাডেমিতে যার শ্রুতি নাটক আছে, হ্যাঁ, সে যদি তার আগে এ পার্টি সে পার্টি করে বেড়ায়, ঠান্ডা লাগিয়ে বেড়ায়, এটা খেয়ে মানে গলা বসিয়ে দেয়, তো সেটা তো ইনজাস্টিস। তোমাকে অনেস্ট থাকতে হবে। অ্যাবসলিউটলি। তুমি কি করছো? অ্যাবসলিউটলি। এবং একই রকম ভাবে তার যে ফোকাস, সেই ফোকাসটার প্রতি দায়বদ্ধতা এবং সততা। একদম। আমি মকবুল ফিদা হোসেনের একটা জায়গায় পড়ছিলাম, যখন আমি এইসব প্রিপারেশন নিচ্ছি, খুব ফ্রাস্ট্রেটেড থাকতাম। উনি একটা জায়গায় লিখছেন যে উনি ছবি এঁকে সাফল্য পাচ্ছিলেন না। উনি খুব ভালো অ্যাকাউন্টেন্সিতে ছিলেন। তো ওনাকে তখন বললো যে তুমি এই অ্যাকাউন্টেন্সির এতে, তখন তাকে বলেছিলেন আমি যদি হোয়াইট ওয়াশ করে খেতে হয় তাহলে আমি তাই খাবো, কিন্তু আমি তুলি ছাড়বো না, রং তুলি ছাড়বো না। এই নাছোড় বাংলা। একই রকম ভ্যান গগও তাই, একই রকম ফিলোসফি দিয়ে ভ্যান গগ অতিবাহিত করেছেন। এতক্ষণ ইন্দ্রর সঙ্গে কথা হচ্ছিল কবিতা, নাটক, কেরিয়ার। তো কথা বলতে বলতে আমার ব্যাক অফ দ্য মাইন্ড এটাই কাজ করছে, এই যে মেমোরাইজেশন, এই যে ফটোগ্রাফিক মেমোরি বা স্ক্যানিং মেমোরি নিয়ে যে কথা বলছি, মেমোরি সেটাকে রিকালেক্ট করিয়ে দেয়। যেমন কবিতা, যার মধ্যে রিদিম আছে, গান যার মধ্যে রিদিম আছে, সুর আছে, সেই সুরটা না আমাদের কিউ ধরিয়ে দেয়। সেটা জাতীয় সঙ্গীত হতে পারে, সেটা লতা মঙ্গেশকরের গান হতে পারে, হেমন্ত বাবুর গান হতে পারে। এই যে বলে না পুরোনো দিনের গান আমরা ভুলি না, কেন ভুলি না? তার কারণ ওই যে মিউজিক লাইনটা, ওই যে একটা ইন্টারলিউড বাজছে, ওই ইন্টারলিউডটা কিন্তু কিউ ও আমাদের ধরিয়ে দিচ্ছে। একদম। কবিতার ক্ষেত্রেও ঠিক তাই, ওই যে অন্তমিল, ওই অন্তমিলটার কিন্তু পরের যে শুরুর লাইনটা তাকে প্রায় ধরিয়ে দেবার। ধরো ওই সত্যেন্দ্রনাথ দত্ত যদি ছিপকান তিনদার মাল্লা, এই যে যাই আমি, এই জার্নিটা রিদিম তোমাকে নিয়ে নিচ্ছে। কিন্তু ইন্দ্রকে পেয়েছি, পরীক্ষা তো নেবই, এইরকম কোনো রিদিমে যাচ্ছি না। যেহেতু এপিসোড শেষ করব, আমরা কবিতাও শুনবো, আমরা গদ্য কবিতা শুনবো, তাই না? ইন্দ্র রেডি তো? তোমাকে ওই মেমোরাইজেশনটা যেতে হবে। ইন্দ্রর কাছ থেকে আমরা একটা গদ্য কবিতা শুনে, কোনো রিদিম না, কোনো প্রিলিউড মিউজিক না, ওই গদ্য কবিতা ইন্দ্র শোনাবে আমাদের মেমোরাইজ করে, এবং সেটা দিয়েই আমরা আজকের এই দ্বিতীয় ভাগ শেষ করব। শ্বশুর বাড়িতে তুই মণিমালা কেমন আছিস? নতুন সংসার, ঘরকন্যা, তোর পছন্দ হয়েছে তো? আচ্ছা, আমাদের কথা এর মধ্যে ভুলে যাসনি তো? নাকি মাঝে মাঝে মনে পড়ে? আমরা 4 ভাই আর কলরব মুখর বাড়িটি আজকাল কেমন স্তব্ধ হয়ে গেছে জানিস? কেউ আর মাখিনার সুগন্ধি তেল, শীত গ্রীষ্মে নানান শৌখিন সাবান কেনে উঠে গেছে বহুকাল। চিরুনির দাঁতে আর জড়িয়ে থাকে না কারো দীর্ঘ চুল, শুধু হাঁ করে তাকিয়ে থাকে ড্রেসিং টেবিল তোর শূন্য মুখ তুলে। আচ্ছা মণিমালা, 1 মিনিট পথ ভুলে চলে আয় না বাপের বাড়িতে। যদি 2 বেলা থাকতে না পারিস, অন্তত একবার আমাদের 4 ভাইকে এসে একটু ছুঁয়ে যা। পিছন থেকে এসে পিঠে চাটে কিল মেরে পালা। শিখরে পালাবি বল? তোর পায়ের শব্দ যে আমরা চিনি, বাবা ঠিক ডেকে উঠবেন, কে ওখানে? তখন তোর পায়ের পাতাটা চপ্পলের কাছে একবার থমকে দাঁড়াবে না? জানিস রে, ইদানিং বাবা বড় একা হয়ে গেছে।
কে আর দুবেলা বসে গল্প করবে, আঁচড়ে দেবে চুল, কে আর শাসন করবে মনের মতো ভালোবেসে? তোর সে কি কান্না, সে কি কান্না মনে পড়ে মণিমালা তোর? আমরা যেন দূর করে দিচ্ছি তোর আঁচলে কারো খুঁট বেঁধে। এতদিনে বুঝেছিস নিশ্চয়ই কেন সেদিন আমরা হাজার কাজের ছলে আড়ালে আড়ালে লুকিয়ে ফিরেছি মুখ। নাকি সেই তীব্র অভিমান আজও পুষে রেখেছিস আর ভেবেছিস আমাদের ক্লীব ও নিষ্ঠুরতা চতুর্গুণ তীক্ষ্ণ হয়ে ফিরে বুকে বাজুক বিধুক? এবারে আমাদের কথা মনে পড়লে একদিন আসিস, পরের ঘরের বউ, পথ চিনি কিংবা পথ ভুলে। কপালে সিঁদুর তোকে কেমন মানাচ্ছে, সুখ কেমন ফোটাচ্ছে, তা আমরাও দেখতে চাই। আর শোন, এসে তোর গানের খাতাকে নিয়ে যাস মনে করে। আমাদের বাড়ি বড় নিস্তব্ধ গুহার মতো শান্ত হয়ে গেছে। কে আর গানের চর্চা, কে আর প্রাণের চর্চা করবে বল, তুই ছাড়া? উফ, মানে আমি না একটা অদ্ভুত মহাজাগতিক স্তরে বিচরণ করলাম। মানে অসাধারণ। হয়তো উপর থেকে আজকে ওই স্বামী বিবেকানন্দ সবচাইতে খুশি হয়েছেন যে আমি তোমাকে আধুনিক নরেন বলে ডেকেছি বলে। এটা একটা অসাধারণ, মানে ইন্দ্রর সঙ্গে যাওয়াটাই একটা অসাধারণ জার্নি। তো আমি শুনলাম আগের এপিসোডে ওই যে প্রশ্নটা করেছিলাম যে কিভাবে ইন্দ্র এত, মানে কৃষ্ণ তো আর ইন্দ্র তো প্রায় সমান, এরকম একটা বিরল প্রতিভা। তো কলিযুগে এসছেন ইন্দ্র, তো সে যে ওই মায়াজাল কেটে বেরিয়ে আসতে পারে সেটা শুনে ইন্দ্রর অত্যন্ত সুন্দরী যে স্ত্রী, তিনি এত খুশি হয়েছেন ইন্দ্রর ওইটাও আরেকটা প্রতিভা জেনে। তো তিনি বলেছেন যে তাহলে আমার জন্য একটা গিফট চাই। তো সেটা দিয়ে ওকে আমরা ইন্দ্রর বিরল প্রতিভার জন্য গত সপ্তাহে একটা গিফট দিয়েছিলাম, উপহার দিয়েছিলাম। আর আজকে ইন্দ্র যে এই শয়ে শয়ে এত, মানে প্রশিক্ষণ দিয়ে ছাত্রছাত্রীদের সাফল্য তৈরি করে দিচ্ছে, সাফল্যের রাস্তা তৈরি করে দিচ্ছে এবং সরকারকে এত রেভিনিউ আর্ন করিয়ে দিচ্ছে তার অসামান্য অ্যানালিটিক্যাল এবিলিটি এবং গোয়েন্দা মন দিয়ে, তার জন্য আরেকটা পুরস্কার প্রাপ্ত। তো ইন্দ্রকে আমি আরেকটা তো যাই হোক, থ্যাংক ইউ ইন্দ্র এখানে আসার জন্য। আর অনিডাডিও বন্ধুরা সোসাইটিতে পরবর্তী রবীন্দ্র জয়ন্তীতে কিন্তু তোমার এই শিল্প প্রদর্শন চাই। অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখা হচ্ছে, আজকের এপিসোড এখানেই শেষ। পরবর্তী, আচ্ছা বাই দ্য ওয়ে ইন্দ্র, 27শে মার্চ আজকে মনে থাকবে তো? আজকের দিনটা তোমার এই মেমোরিতে ঢুকে গেল তো আজকের দিনটা? একদম 27শে মার্চ। হ্যাঁ, তো ইন্দ্র মানে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, আর ইন্দ্র মানে হচ্ছে ডেটোলজি। তো সেই 27শে মার্চে আজকে আমরা ইন্দ্রর সঙ্গে শেষ এপিসোডটা শেষ করলাম, দ্বিতীয় এপিসোডটা। পরের এপিসোড আবার আরো একজন এরকম বিরল প্রতিভা নিয়ে, যারা অনিডাডিও বন্ধুরা সোসাইটি সদস্য, তেমনই আরো একজন বিরল প্রতিভাকে নিয়ে আমরা আসবো শুক্রবার দিন, পরের শুক্রবার দিন রাত্রি 9টায় পড়াড্ডায়। তোমাকে পেতে চাই। নমস্কার। এমন শুধু তোমাকে পেতে চাই, এই মন শুধু